আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের কথা বললেন মির্জা ফখরুল। যে কোনো পরিস্থিতিতে জুনের মধ্যে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতা প্রদর্শন, ব্যাহত নাগরিক জীবন, উদ্বেগ প্রকাশ করে এএফপির প্রতিবেদন প্রকাশ। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে। আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়ে কথা বলেছেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। ইংরেজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু সমর্থনই করিনি, তাদের সক্রিয়ভাবে সহযোগিতাও করেছি। আমরা সাংস্কৃতিক বিষয়ক প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি, আমাদের প্রস্তাব জমা দিয়েছি এবং যেখানেই আমরা দ্বিমত পোষণ করেছি তার পক্ষে স্পষ্ট যুক্তি উপস্থাপন করেছি। আমরা সবসময় জোর দিয়ে বলেছি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কোনো দেশেই সংস্কারের নামে সবকিছু থেমে যায় না এবং কোনো গণতান্ত্রিক দেশই জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচন আয়োজনের প্রক্রিয়া সংস্কারের জন্য থেমে থাকে না। মির্জা ফখরুল আরও লিখেছেন, আমরা যেন মনে রাখি এমন একটি শাসন ব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি যা শুধু কর্তৃত্ববাদী ছিল না, এটা ছিল একটা একনায়কতন্ত্র। এখন বাংলাদেশের জনগণ একটি নতুন সংসদের জন্য প্রস্তুত, যেটি তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের প্রতিনিধিত্ব করে। এমন একটি সংসদ যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতির পক্ষে দেশের উন্নয়নের নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারের বিষয়ে কথা বলবেন। আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, কিন্তু তা দেয়া হয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। এদিকে নির্বাচন নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগ JBFL এর প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সরকার প্রধান 4 দিনের সরকারি সফরে বর্তমানে জাপান আছেন। নিক্কে ফোরাম ফর এশিয়ায় সম্মেলনে অংশ নেওয়া ও দেশটির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হতে স্থানীয় সময় দুপুর 2:05 জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারো আসো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ায় প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য জাতীয় নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং নির্বাচন আয়োজন। তিনি বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে অন্তর্বর্তী সরকার দেশে অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিগত সরকার দেশে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এতে তরুণ সমাজের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়েছে। সেই তরুণরাই আমাকে এই বিশৃঙ্খলা দূর করার আমন্ত্রণ জানিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বিগত 10 মাসে আমাদের প্রয়োজনীয় সব সহায়তা দিয়েছে জাপান। অপরিসীম সহায়তার জন্য আমি জাপানকে ধন্যবাদ জানাই। এক অর্থে এটি একটি কৃতজ্ঞতা সফর। প্রফেসর ইউনূস তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তিনি নিজের চোখে পরিবর্তনগুলো দেখতে পারেন। সাক্ষাতের সময় তারো আসোর সঙ্গে থাকা কয়েকজন জাপানি সংসদ সদস্য বলেন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর বাংলাদেশের বৃহত্তম পরিসরে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বাংলাদেশ আগামী আগস্টের মধ্যে আলোচনা কাজ শেষ করে সেপ্টেম্বর মাসে ইপিএ চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে জাপান হবে বাংলাদেশে ইপিএ স্বাক্ষরকারী প্রথম দেশ। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি সম্পর্কে জাপানি সংসদ সদস্যদের অবহিত করেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন এজেন্ডা বাস্তবায়নে তাদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট অন্যান্য শরণার্থী সংকটের থেকে ভিন্ন, কারণ তারা অন্য কোনো দেশে যাওয়ার জন্য অনুনয় করছেন না, বরং নিজ দেশে ফেরার দাবি করছেন। রোহিঙ্গা সংকটে সমাপ্তি ঘটানোর এখনই সঠিক সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই বিষয়ে জাপান ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে। গতকাল টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সম্মানে নৌশভোজের আয়োজন করেন।
এ সময় দুই নেতা রোহিঙ্গা সংকট, মিয়ানমারে ক্রমবর্ধমান পরিস্থিতি এবং সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বব্যাপী মানবিক সংকটে অনুদান ও সহায়তা মারাত্মকভাবে হ্রাস পাওয়া নিয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনুস সহিংসতা পীড়িত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং অস্ত্রবিরতির মধ্যস্থতায় ইয়োহেই সাসাকাওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। দেশটিতে সামরিক বাহিনী আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িত রয়েছে। নিপ্পন ফাউন্ডেশন এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধান হিসেবে ইয়োহেই সাসাকাওয়া ১৫০ বারের বেশি মিয়ানমার সফর করেছেন এবং দেশটি শতাধিক জাতিগোষ্ঠীর মধ্যে গভীর শ্রদ্ধার পাত্র। প্রফেসর ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাংলাদেশে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজ দেশে প্রত্যাবাসনে সাসাকাওয়ার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা জানি আপনি মিয়ানমারের সব পক্ষের কাছে গভীরভাবে সম্মানিত। প্রতি বছর বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩৫,০০০ শিশু জন্মগ্রহণ করছে, যারা কোনো ভবিষ্যতের আশা ছাড়াই বেড়ে উঠছে। তিনি বলেন, এটি বিস্ফোরক ও বিপজ্জনক হয়ে ওঠার আগেই আমাদের সাহায্য করুন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, মাদক পাচারের কারণে ক্যাম্পগুলোর নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। প্রধান উপদেষ্টা নিপ্পন ফাউন্ডেশনের কাছে জীবন রক্ষাকারী স্বাস্থ্য গবেষণার জন্য ICDDRB-কে সহায়তার আহ্বান জানান, যা USAID-এর অনুদান স্থগিত হওয়ায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে। প্রধান উপদেষ্টা সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এদিকে বিক্ষোভ আন্দোলন এখন বাংলাদেশের রাজধানীর নিত্য নৈমিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছর গণ অভ্যুত্থানের পর নগরবাসী হয়তো রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ে অংশ নিচ্ছে অথবা তাদের এড়িয়ে যাওয়া হচ্ছে। প্রায় ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। ওই বছরের যে দিনটিতে দেশের সাধারণ মানুষ প্রধানমন্ত্রী বাসভবনে যাত্রা করেন, সেদিন হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ১৫ বছরের দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনামলে বিক্ষোভ দমনে প্রেসার কুকারের ভূমিকায় ছিলেন শেখ হাসিনা। ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে পতন হওয়ার আগ পর্যন্ত এভাবেই দমনপীড়ন চালিয়েছেন তিনি। আজও ২ কোটির বেশি জনসংখ্যার মেগাসিটি ঢাকায় অর্ধ ডজনের বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দিনটি ছিল ভোগান্তির, যেখানে রাজনৈতিক সমাবেশ এবং পাল্টা প্রতিবাদ থেকে শুরু করে শ্রমিক ধর্মঘট ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতার মুক্তির উদযাপনও ছিল। এদিন দীর্ঘ কারাভোগের পর মুক্তি পান জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, দীর্ঘ ১৪ বছর কারাভোগ করার পর আজ সকালে আমি মুক্তি পেয়েছি। তার মুক্তি উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বিপুল পরিমাণ মানুষ উপস্থিত হয়। তার দল বাংলাদেশ জামাত ইসলামী দেশটির সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। মঙ্গলবার তার মৃত্যুদণ্ড বাতিল করে যুদ্ধ অপরাধের দায় থেকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্ট। এর একদিন পর ঢাকার একটি হাসপাতাল থেকে প্রবীণ এই নেতাকে মুক্তি দেয়া হলে তাকে ঘিরে উল্লাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা। অতীতে আমার ওপর কোনো ন্যায় বিচার করা হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে জনগণ যেন ন্যায় বিচার পায়, সে বিষয়টি নিশ্চিত করবে আদালত। তার মুক্তিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের বামপন্থী দলগুলো। তারা বড় বিক্ষোভের কথা জানিয়েছে। এদিকে একই দিনে নয়াপল্টনে বৃহৎ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একাধিক অঙ্গ সংগঠন। সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রত্যাশিতভাবেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যে নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যেই করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজধানী ঢাকায় যখন হাজার হাজার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে নেমে আসেন, তখন নিজেদের গন্তব্যের প্রতীক্ষায় ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকেন নগরবাসী। জাকির হোসেন, যিনি একজন মুরগি বিক্রেতা, তিনি বলেছেন, আজকে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে আছে, যার ফলে আমাদের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। আমাকে এখন মধ্যরাতেও কাজ করতে হচ্ছে। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।